প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের লাইভ ক্লাস আমি মির শোয়েব আলী, সিনিয়র শিক্ষক ও শিফট ইনচার্জ দিবা। আজ আমি নবম দশম পদার্থবিজ্ঞান বস্তুর উপর তাপের প্রভাব। এখন নবম দশম আমাদের হাফ ইয়ারলি এবং প্রি-টেস্ট সিলেবাস অনুযায়ী পাঠদান করার কথা। তা আমি সিলেবাসে দেখতে পেলাম নবমেও বস্তুর উপর তাপের প্রভাব, আবার দশমেও বস্তুর উপর তাপের প্রভাব। তার ফলে আমি আজকে চিন্তা করছি যে বস্তুর উপর তাপের প্রভাব নিয়ে আমি একটু আলোচনা করব। তো আমরা এখানে আমাদের একটু বলে রাখা দরকার, আমাদের প্রতিষ্ঠানের একজন শিক্ষক এই বিষয়ে প্রিলিমিনারি কিছু আলোচনা করছিলেন। তা আমি তারপর থেকে একটু আলোচনা করব। সেটা হলো যে তাপ দিলে বস্তুর প্রসারণ ঘটে। তাপ দিলে বস্তু প্রসারণ ঘটে। এখন প্রসারণটা দৈর্ঘ্যের হয়, ক্ষেত্রফলের হয়, আয়তনের হয়, বিভিন্ন ধরনের প্রসারণ হয়। তো এখন আমি একটু প্রসারণটা দেখাবো। এটা একটা দণ্ড মনে করলাম, এই দণ্ডটার দৈর্ঘ্য L0 আদি দৈর্ঘ্য এবং থিটা 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই দণ্ডের দৈর্ঘ্য L0। এখন আমরা তাপমাত্রা বৃদ্ধি করে থিটা 2 পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করলাম, del L পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। এখানে তাহলে বিষয়টা আমি আরেকটু বলি। একটা দণ্ড, এই দণ্ডের আদি দৈর্ঘ্য L0, তাপমাত্রা থিটা 1 ডিগ্রি সেন্টিগ্রেড, তাপমাত্রা ইনক্রিজ করলাম, থিটা 2 হলো এবং দেখলাম যে দৈর্ঘ্য del L পরিমাণ বাড়ছে এবং টোটাল দৈর্ঘ্য L2। আমরা যদি এটা L0 না দিয়ে যদি L1 দেই তাহলে আরও সুন্দর হয়, L1। তাহলে তাপমাত্রা বৃদ্ধি থিটা 2 মাইনাস থিটা 1, দৈর্ঘ্য বৃদ্ধি L2 মাইনাস L1। তাহলে থিটা 2 মাইনাস থিটা 1 আমরা ডেল থিটা লিখতে পারি, L2 মাইনাস L1 আমরা del L লিখতে পারি। এখানে এই ডেল কথাটি ব্যবহৃত হয়েছে ক্ষুদ্র বৃদ্ধির কারণে। এখন তোমরা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, লেখা একটু ছোট হলো, এটা বুঝতে পারলাম। এখন আমি একটু লেখা বড় করছি। তাহলে এই দৈর্ঘ্য বৃদ্ধিকে দৈর্ঘ্য প্রসারাঙ্ক আলফা দিয়ে প্রকাশ করা হয়। এই কথাটা একটু সবাইকে বুঝতে হবে, বুঝলে আমাদের কাজটা একটু সহজ হবে। আমি একটু বুঝাই। দৈর্ঘ্য বৃদ্ধি del L ভ্যারিজ L1 del থিটা। এই একটা লাইন হচ্ছে আমাদের খুব ইম্পর্ট্যান্ট। তাহলে আমরা তিনটা চারটা জিনিস শিখতে পারবো। del L হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্য এবং তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক। দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্য এবং তাপমাত্রার পার্থক্যের গুণফলের সমানুপাতিক। সুতরাং del L সমান সমান আলফা L1 del থিটা। এই আলফাই হলো দৈর্ঘ্য প্রসারাঙ্ক, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আলফা ইকুয়াল টু, এখানে লিখতে পারি আলফা L1 del থিটা ইকুয়াল টু del L। তাহলে আলফা ইকুয়াল টু del L
ডিভাইডেড বাই L1 ডেল থেটা। এখানে প্রথম যে আমি দৈর্ঘ্য প্রসারণ একটা দণ্ডের বুঝালাম, তখন এটা লেখা ছিল এই ডেল এল হচ্ছে L2 মাইনাস L1, এই হলো L1, আর ডেল থেটা হচ্ছে θ2 মাইনাস θ1। তাহলে এটা আমরা দৈর্ঘ্যের বেলায় পেলাম। যদি আমরা ক্ষেত্রের বেলায় লিখি তাহলে ক্ষেত্র প্রসারণ সহগ বেটা দিয়ে প্রকাশ করা হয়, বেটা, আর ক্ষেত্রফল হলো এ দিয়ে। তাহলে এল এর জায়গায় A2 মাইনাস A1 ডিভাইডেড বাই, এখানে যেমন L1 তাহলে এখানে হলো A1 θ2 মাইনাস θ1 রেসপেক্টিভলি। আমরা যদি আয়তন প্রসারণ সহগ প্রকাশ করি গামা দিয়ে, তাহলে গামা ইকাল টু আয়তন হলো ভি, তাহলে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 θ2 মাইনাস θ1। তাহলে আমরা আলফা, বিটা, গামা দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ। এখন প্রশ্ন হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ বলতে কি বুঝি? আমরা তো একটা সূত্র লিখলাম, দৈর্ঘ্য প্রসারণ সহগ বলতে কি বুঝি? আমরা এই কথাটা একটু বলবো। একটা সংজ্ঞা জানলে আমরা তিনটি সংজ্ঞায় জানতে পারবো। 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো দণ্ডের তাপমাত্রা যদি 1 কেলভিন বাড়ানো হয় তাহলে যতটুকু দৈর্ঘ্য বাড়ে তাকে আলফা বলে, দৈর্ঘ্য প্রসারাঙ্ক। 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো দণ্ডের তাপমাত্রা যদি 1 কেলভিন বাড়ে তাহলে তার যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হয় সেটাই হলো আলফা। এবার ক্ষেত্রফলের একক হলো মিটার স্কোয়ার, তাহলে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো ক্ষেত্রের তাপমাত্রা যদি 1 কেলভিন বাড়ায় তাহলে যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাকে বিটা বলে। তাহলে যদি আয়তন প্রসারণ, আয়তনের একক মিটার কিউব, তাহলে 1 মিটার কিউব ক্ষেত্র আয়তন বিশিষ্ট কোনো ভ্যাসেলের বা কোনো আয়তাকার বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে যে পরিমাণ আয়তন বৃদ্ধি হয় তাকে গামা বলে। তাহলে আমরা তিনটি সংজ্ঞা জানলাম, একটা হলো আলফা, একটা হলো বিটা, আর একটা হলো গামা। একটা সংজ্ঞা আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারাঙ্ক, তাহলে দৈর্ঘ্যের একক হলো মিটার, দৈর্ঘ্যের একক হলো মিটার। তাহলে 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো দণ্ডের তাপমাত্রা যদি 1 কেলভিন বাড়ানো যায় তাহলে যতটুকু তার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে তাকে আলফা বলে বা দৈর্ঘ্য প্রসারাঙ্ক বলে। ঠিক আবার ক্ষেত্রফলের একক হলো মিটার স্কোয়ার, তাহলে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো ক্ষেত্রের তাপমাত্রা যদি 1 কেলভিন বাড়ায় এর ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পাবে তাকে ক্ষেত্র প্রসারাঙ্ক বা বিটা দ্বারা প্রকাশ করা হয়। আবার আয়তন প্রসারণ সহগ 1 মিটার কিউব আয়তন বিশিষ্ট কোনো ভ্যাসেলের তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করি তাহলে এর আয়তন যতটুকু বৃদ্ধি পায় তাকে আয়তন প্রসারাঙ্ক বলে। এখন আমাদের বইয়ের 163 পেজ, 163 পেজ তোমাদের বইয়ের 169 পেজে একটা ম্যাথমেটিক্স আছে। 169 পেজ তোমরা একটা ম্যাথমেটিক্স আছে, আমি দেখাবো 169 পেজে। 169 পেজে একটা ম্যাথমেটিক্স আছে, তোমরা এই ম্যাথমেটিক্সটা আমি দেখাবো তোমাদের, তোমরা একটু চেষ্টা করবে দেখার। এখন 169 পেজ তোমাদের ফিজিক্স বইয়ের 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটা তামার দণ্ডের দৈর্ঘ্য 10 মিটার। এত তাপমাত্রায় একটি তামার দণ্ডের দৈর্ঘ্য 10 মিটার। তাপমাত্রা ইনক্রিজ করে ওটার তাপমাত্রা 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দৈর্ঘ্য 10.01
67 মিটার। এখন বলল দৈর্ঘ্য প্রসারণ মানে আলফা ইকুয়াল টু হোয়াট। যদি বলতো এখানে যে বিটা ইকুয়াল টু হোয়াট, বলতে পারে গামা ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা এখানে সর্বপ্রথম আমরা আলফা বের করব। তা আলফা যদি বের করি তাহলে এখানে লিখব থিটা 1 ইকুয়াল টু 20 ডিগ্রি সেন্টিগ্রেড, থিটা 2 ইকুয়াল টু 120 ডিগ্রি সেন্টিগ্রেড, L1 ইকুয়াল টু 10 মিটার, L2 ইকুয়াল টু 10.016 মিটার। তাহলে আমরা সূত্রটা ডিডিউস করি। এইমাত্র আমি সূত্রটা লিখেছিলাম আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 থিটা 2 মাইনাস থিটা 1। তাহলে দেখো এখানে L2-র মান আমরা জানি, L1-এর মান আমরা জানি, থিটা 2-র মান জানি, থিটা 1-এর মান জানি। ভ্যালুটা পুট করি তাহলে L2 হচ্ছে 0167 তাহলে 0167 মাইনাস 10 ডিভাইডেড বাই L1 হচ্ছে 10, থিটা 2 হচ্ছে 120 আর থিটা 1 হচ্ছে 20। এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করবে, অ্যান্সার হয়ে গেল। তাহলে আমরা আলফা শিখে গেলাম। এখন তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে এটার থেকে আমি কিভাবে বিটা বের করব, ক্ষেত্র প্রসারণ সহগ, আবার আয়তন প্রসারণ সহগ কিভাবে বের করব, আমি এই কথাটা একটু জানতে চাই। যাই হোক, এটার যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে এটার ফলাফল আসবে 1.67 ইন্টু 10⁻⁻6 কেলভিন ইনভার্স। তো এখন আমরা যদি এটার থেকে আমরা বিটা ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ সহগ জানতে চাই, কিভাবে জানতে পারবো এই কথাটা আমি একটু বোঝাই তোমাদের। আমরা হিসাব করে দেখতে পেয়েছি বিটা ইকুয়াল টু 2 আলফা অ্যান্ড গামা ইকুয়াল টু 3 আলফা। তাহলে আলফা বিটা ইকুয়াল টু 2 আলফা, তাহলে এই মানটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমরা ক্ষেত্র প্রসারণ সহগ পাবো। তার মানে কোনো দণ্ডের দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় ক্ষেত্রফল তার দ্বিগুণ বৃদ্ধি পায়, আয়তন তার 3 গুণ বৃদ্ধি পায়। কোনো দণ্ডের দৈর্ঘ্য যে পরিমাণ বৃদ্ধি পায় ক্ষেত্রফল বৃদ্ধি পায় দ্বিগুণ, আয়তন বৃদ্ধি পায় 3 গুণ। তাহলে এই বিষয়ে আর তোমাদের তেমন কোনো সমস্যা থাকার কথা না। নেক্সট আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো যে ক্যালোরিমিতি নিয়ে আমি একটু কথা বলবো। ক্যালোরিমিতির মূলনীতি, ক্যালোরিমিতির মূলনীতি, ক্যালোরিমিতির মূলনীতি। এটা আসলে সূত্রটা মুখস্থ করা লাগবে, তারপর একটু আমি বুঝাই। বাইরের থেকে যদি একাধিক বস্তুর মধ্যে তাপের আদান প্রদান না ঘটে বাইরের থেকে, তাহলে অপেক্ষাকৃত উষ্ণ বস্তু তাপ বর্জন করবে এবং শীতল বস্তু তাপ গ্রহণ করবে। তার মানে বাইরের থেকে এই একটা বস্তু, এই আর একটা বস্তু, অন্য কোনো এলিমেন্ট এখানে তাপ দেয়া নেয়া করবে না। তাহলে অপেক্ষাকৃত উষ্ণ বস্তু তাপ দেবে এবং শীতল বস্তু, অপেক্ষাকৃত শীতল বস্তু তাপ নেবে। তাহলে ক্যালোরিমিতির মূলনীতিটা কি? একাধিক বস্তুর মধ্যে বাইরের থেকে যদি তাপের আদান প্রদান না ঘটে, অপেক্ষাকৃত উষ্ণ বস্তু তাপ বর্জন করবে এবং শীতল বস্তু তাপ গ্রহণ করবে। এই গ্রহণ এবং বর্জন কত সময় ধরে চলবে? যতক্ষণ পর্যন্ত না তাপের সমতা হবে।
এই ক্ষেত্রে একটা সূত্র আছে, গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ। গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ। গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ। আর এর সূত্রটা এই কিউ ইকুয়াল টু এম এস ডেল থেটা। ডেল থেটা মানে থেটা টু মাইনাস থেটা ওয়ান। এই এম হচ্ছে ভর, এস হচ্ছে আপেক্ষিক তাপ, আর থেটা টু তোমরা জানো তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পর যা হয়, আর থেটা হলো প্রাথমিক তাপমাত্রা। তাহলে গৃহীত তাপ বা বর্জিত তাপ, গৃহীত তাপ বা বর্জিত তাপ সূত্র হচ্ছে কিউ ইকুয়াল টু এম এস ডেল থেটা। কিউ ইকুয়াল টু এম এস ডেল থেটা। তাহলে আমরা এই ক্যালোরিমিতির মূলনীতি আমাদের বলছে যে অপেক্ষাকৃত উষ্ণ বস্তু তাপ বর্জন করবে এবং শীতল বস্তু তাপ গ্রহণ করবে। এই গ্রহণ বা বর্জন, এ যতটুকু বর্জন করবে এ ততটুকু গ্রহণ করবে, এ যতটুকু বর্জন করবে ততটুকু গ্রহণ করবে। এই কারণেই বর্জিত তাপ ইকুয়াল টু গৃহীত তাপ। হিট লস্ট ইকুয়াল টু হিট গেইন, হিট লস্ট ইকুয়াল টু হিট গেইন। আর এটা সূত্র এম এস ডেল থেটা, এটা সূত্র এম এস ডেল থেটা। এম হচ্ছে ভর, এস হচ্ছে আপেক্ষিক তাপ, আর ডেল থেটা হচ্ছে থেটা টু মাইনাস থেটা ওয়ান। এখন আমরা এই সূত্রের একটা অঙ্ক করাবো। সেই অঙ্ক করানোর আগে আমি আরেকটা কথা তোমাদের একটু বলে নিতে চাই। কারা লাইনে আছে একটু দেখি। আলিফ সোহান, মির্জা যুবরা, আরিশা, মুজাহিদুল ইসলাম কাউসার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস 9। তারপর আচ্ছা, যাকে নিয়ে অনেকে লাইনে আছে কিন্তু স্টুডেন্ট খুব বেশি যে লাইনে আছে তা না। আচ্ছা, এনিওয়ে, তো আমরা একটু আর একটা কথা বলে তারপর আমি ম্যাথমেটিক্সটা করবো। তোমার একটু দাও। ব্যাস, সুপ্ত তাপ আমি একটু বলবো। সুপ্ত তাপ, সুপ্ত তাপ এই বিষয়টা একটু বোঝার আছে। যে তাপ তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় সেটি হলো সুপ্ত তাপ। যে তাপ বস্তুর তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটায় সেটাই হলো সুপ্ত তাপ। তো এখন এই সুপ্ত তাপ আমাদের একটু লাগবে এই ম্যাথমেটিক্স করার ক্ষেত্রে। আমি একটি অঙ্ক করাবো। দেখো, এ বি সি ডি। অনেকেই ভাবতে পারো এটা আবার কি অঙ্কন করলাম। এই বিষয়টা বুঝতে পারলেই তোমাদের অনেক আগায় যাবে। সেটা হলো -10 ডিগ্রি সেন্টিগ্রেডের 0.1 কেজি বরফ, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের পানি,
100 ডিগ্রি সেন্টিগ্রেডের স্টিম না, ঠিক ফুটন্ত পানি, আর 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্প। একটু মনোযোগ দিবে বাবারা। এই টোটাল প্রসেসে কি পরিমাণ তাপের প্রয়োজন? এই টোটাল প্রক্রিয়ায় -10 ডিগ্রি সেন্টিগ্রেডের 0.1 কেজি বরফ যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেডের স্টিম হতে হয়, তাহলে টোটাল এই প্রসেসে কি পরিমাণ তাপের প্রয়োজন? ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এটা বুঝতে পারলে আমাদের এই চ্যাপ্টারের অনেক কিছু সলিউশন করা যাবে। তাহলে প্রথম দেখো, মাইনাস থেকে জিরোতে এসেছে, মাইনাস থেকে জিরোতে এসেছে, তাহলে তাপ গ্রহণ করছে। তাহলে -10 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ হবে। সেই ক্ষেত্রে গৃহীত তাপ Q1 ইকুয়াল টু ms ডেল থেটা। তাহলে এই হলো m, বরফ, আমাদের বরফের আপেক্ষিক তাপ, বরফের আপেক্ষিক তাপ এখানে লাগবে বরফের আপেক্ষিক তাপ, বরফের আপেক্ষিক তাপ। আমি একটু কথাটা লিখে দেই। এখানে লাগবে ভর আপেক্ষিক তাপ ইনটু তাপমাত্রার পার্থক্য, তাপমাত্রার পার্থক্য। তাহলে দেখো, ভর হলো 0.1, এই বরফের আপেক্ষিক তাপ হলো 2100, এটা আমাদের নন। তাপমাত্রার পার্থক্য এটা আমার বলার দরকার ছিল না, তারপরেও আমি একটু বলি। 0 আর হলো -10, এ অনেক বড়, তাহলে এর থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে 0 বিয়োগ 10 ইকুয়াল টু মাইনাসে মাইনাসে +10, তাহলে এই হলো 10। তাহলে এটা গুণ করলে এত জুল হবে। এই হলো Q1। তাহলে কি হলো? -10 ডিগ্রির বরফ 0 ডিগ্রির বরফ হলো, -10 ডিগ্রির বরফ 0 ডিগ্রির বরফ। সূত্রটা কি? ms ডেল থেটা। m হলো ভর, s হলো আপেক্ষিক তাপ, আর ডেল থেটা হলো তাপমাত্রার পার্থক্য। তাহলে ভর হলো 0.1, বরফের আপেক্ষিক তাপ 2100 জুল পার কেজি পার কেলভিন, আর তাপমাত্রার পার্থক্য 0 -10 মানে 10। এটা ক্যালকুলেশন করলে যা পাওয়া যায় সেটা হলো Q1। এবার সেই সুপ্ততাপ নিয়ে কথা বলবো আমি। যে সুপ্ততাপ আমি তোমাদের বললাম যে এটা আমাদের দরকার। আসলে সুপ্ততাপ আমি বলেছিলাম যে তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তন ঘটবে। এই যে দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাও 0 ডিগ্রি সেন্টিগ্রেড, বাট অবস্থা হলো এটা বরফ, এটা পানি। তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তন ঘটবে, সার্কামস্টেন্স চেঞ্জ হবে, অর্থাৎ বরফ পানি হবে, বাট তাপমাত্রার পরিবর্তন হবে না। এটাও 0 ডিগ্রি, এটাও 0 ডিগ্রি। সেই ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে Q2 ইকুয়াল টু mLF, ভর ইন্টু বরফ গলনের সুপ্ততাপ, ল্যাটেন্ট হিট অফ ফিউশন, ল্যাটেন্ট হিট অফ ফিউশন। এটাও আমাদের নন, এই ফিগারটাও আমাদের জানা। ভর হচ্ছে 0.1, আর ল্যাটেন্ট হিট অফ ফিউশন বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ হচ্ছে 336,000 জুল কেলভিন ইনভার্স। তাহলে এটা এত জুল হলো দ্বিতীয় পর্যায়ের তাপ Q2। আবার একটু বলি, এটা কেন ms ডেল থেটা হবে না? ms ডেল থেটা হবে না কারণ এখানে তাপমাত্রার পার্থক্য নেই। তাপমাত্রার যখনই পার্থক্য থাকবে তখন ms ডেল থেটা হবে, আর যখন তাপমাত্রার পার্থক্য নেই তখন সুপ্ত তাপ, এই যে 0 বরফ 0 পানি, এই যে 0 বরফ 0 পানি, তাহলে mLF, এই m এর মান 0.1, আর LF এর মান আমাদের নন 336,000।
তাহলে এটা ক্যালকুলেটর করবে। তাহলে এলো দ্বিতীয় পর্যায়। এইবার আসো দেখো, এটা ইন্টারেস্টিং, 0-র পানি 100-র পানি, তাহলে তাপমাত্রার পার্থক্য আছে। তাপমাত্রার পার্থক্য থাকলেই এমএস ডেল্টাটা। তাহলে Q3, তাহলে আমরা এবার আসি Q3-তে। তাহলে আমরা Q3-তে আসি। এই Q3টা দেখো, এই হলো Q3, 0-র পানি 100-র পানি হবে, 0-র পানি 100-র পানি হবে। তাহলে এম, এবার পানির আপেক্ষিক তাপ 4200 আর তাপমাত্রার পার্থক্য 100 বিয়োগ 0, এত জুল। আবার একটু বলি, প্রথম দেখো মাইনাসের বরফ 0-র বরফ, মাইনাসের বরফ 0-র বরফ তাপমাত্রার পরিবর্তন হয়েছে। তাপমাত্রার পরিবর্তন হলে এমএস ডেল্টাটা। এখানে 0-র বরফ 0-র পানির তাপমাত্রার পরিবর্তন নেই, শুধুমাত্র সুপ্ত তাপ। 0-র বরফ 0-র পানি, তা 0-র বরফ 0-র পানি সুপ্ত তাপ, তাহলে MLF। আবার এখানে দেখো থার্ড স্টেপে গিয়ে বি থেকে সিতে গিয়েছে, এখানে 0-র পানি 100-র ফুটান্ত পানি, তাহলে তাপমাত্রার পার্থক্য 100 বিয়োগ 0, তাহলে এমএস ডেল্টাটা। এম হলো 0.1, এটা হলো এস, এটা হলো ডেল্টাটা। এবার আবার দেখো চতুর্থ স্টেপে, দেখো চতুর্থ স্টেপে তাপমাত্রার পরিবর্তন নেই, এখানে 100-র পানি 100-র বাষ্প। তাহলে এখানে যেমন 0-র বরফ 0-র পানি বরফ গলনের সুপ্ত তাপ, আর ল্যাটেন্ট হিট অফ ফিউশন এটা হলো LF, ল্যাটেন্ট হিট অফ ফিউশন বরফ গলনের সুপ্ত তাপ। তাহলে এখানে হবে ল্যাটেন্ট হিট অফ ভেপার। এখানে Q4 ইকুয়াল টু হবে MLV, ল্যাটেন্ট হিট অফ ভেপার, বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। তাহলে ভর হলো 0.1 আর বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ 2268,000 এত জুল। তাহলে প্রথম ছিল Q1, দ্বিতীয় পেয়েছি Q2, তৃতীয় পেয়েছিলাম Q3, চতুর্থ পেয়েছি Q4। এই ক্যালকুলেটর 4টা যোগ করলে এই টোটাল প্রসেসে কি পরিমাণ তাপ আমরা নির্ণয় করতে পারলাম। আমি আরেকবার একটু তোমাদেরকে বলবো, খুব সংক্ষেপে আমি আরেকবার একটু বলবো। তাহলে আমি একটু মুছে ফেলছি, আমি আরেকবার বলবো যাতে তোমরা শিক্ষার্থীরা তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো, তোমরা যাতে বাসায় প্র্যাকটিস করতে পারো। আমি এখানে তোমাদের আরেকবার বলবো। এনিওয়ে, তো আমি আবার একটু চিত্রটা দেখাই। -10 ডিগ্রি সেন্টিগ্রেড, 0.1 কেজি বরফ, এটা এ, এটা বি, এটা বি, এটা সি, এটা ডি, এটা 0 ডিগ্রির বরফ, 0 ডিগ্রির পানি, এটা 100 ডিগ্রির পানি, ফুটন্ত পানি, এটা 100 ডিগ্রির বাষ্প। এখন শিক্ষার্থীরা একটু খেয়াল করি, প্রথম স্টেপে -10 থেকে 0-তে যাবে। -10 থেকে যখন 0-তে যাবে তাপমাত্রার পরিবর্তন হয়েছে, তাহলে এমএস ডেল্টাটা। তাহলে Q1 হলো এমএস ডেল্টাটা, এম হলো 0.1, এখানে বরফের আপেক্ষিক তাপ 2100 আর ডেল্টাটা হলো 0 -10, এ হলো Q1। নেক্সট Q2, এবার হলো Q2 হচ্ছে 0-র বরফ 0-র পানি, তাপমাত্রার পরিবর্তন নেই। তাপমাত্রার পরিবর্তন যদি না থাকে তাহলে বরফ গলনের সুপ্ত তাপ MLF, তাহলে এম হলো 0.1, LF হচ্ছে 336,000 এত জুল গেল। Q3 হচ্ছে দেখো 0-র পানি 100-র ফুটান্ত পানি, 0-র পানি 100 ফুটান্ত পানি, তাপমাত্রার পরিবর্তন হয়েছে। তাপমাত্রার পরিবর্তন হলেই এমএস ডেল্টাটা। তাহলে এম, এবার এস হচ্ছে পানির আপেক্ষিক তাপ 4200 আর ডেল্টাটা হচ্ছে 100 - 0, তাহলে 100, এ হলো Q3 এত জুল। এটা হলো Q3। এবার আসি Q4 দেখো 100-র ফুটান্ত পানি 100-র স্টিম, তাহলে তাপমাত্রার পরিবর্তন নেই, অবস্থার মাত্র পরিবর্তন হয়েছে। এটা হলো ফুটান্ত পানি আর ওইটা স্টিম, তাহলে অবস্থার পরিবর্তন হয়েছে। তাহলে এখানেও সুপ্ত তাপ, এটা কার সুপ্ত তাপ? বাষ্পীভবনের সুপ্ত তাপ, ল্যাটেন্ট হিট অফ ভেপার। তাহলে Q4 ইকুয়াল টু
Q4 ইকুয়াল টু mLV। এই LV হচ্ছে বাষ্পীভবনের সুপ্ত তাপ, m হলো 0.1 আর LV হচ্ছে 2268,000 এত জুল। এখন দেখো বাবারা, এই Q1, এই Q2, এই Q3, এই Q4 যোগ করলে আমাদের এই প্রসেসে টোটাল কি প্রয়োজনীয় তাপের পরিমাণ, যদি আমাদের এই পর্যন্ত তাপ বের করতে বলে আমরা পারবো, যদি আমাদের বলে যে B পর্যন্ত কত তাপ হবে পারবো, যদি বলে যে A পর্যন্ত কত তাপ হবে তাও পারবো। তো আসলে টাইম লিমিটেশন আছে, আমি এত বিস্তারিত আসলে বলতেও পারছি না। এনিওয়ে আমি একটু নেক্সট আর একটা কথায় যাব। এবার আমরা আসি আর একটা কথায় আসি, সেটা হলো যে বাষ্পায়ন। বাষ্পায়ন একটি শব্দ আছে। এই বাষ্পায়ন সবাই আমরা পরিচিত, শুধু ফিজিক্সের লোকেরা হয়তো ফিজিক্স জানে, কিন্তু আসলে এর সাথে সবাই পরিচিত। কারণ শীতকালে একটু কাপড় তাড়াতাড়ি শুকায়, গরমের কালে একটু লেটে শুকায়। আসলে বাতাসে ভিজা কাপড় রোদে দিলে শুকায় যায়। আসলে কেন শুকায়, দ্যাট ইজ বাষ্পায়ন। আসলে আমরা যখন পাতিলে পানি দিয়ে তাপ দেই, ফুটাই, পানি ভেপার হয়, উড়ে যায়। তাহলে যে পুকুর খাল বিল এ জায়গায় কে তাপ দেয়? কেউ তো তাপ দেয় না। তাহলে ন্যাচারালি এখানে একটু সূর্যের আলো বা অন্যান্য সার্কামস্টেন্স থাকে। তাহলে আসলে বাষ্পায়নটা কি? বাষ্পায়ন হচ্ছে যে কোনো তাপমাত্রায় তরলের উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়াকে বাষ্পায়ন বলে। আমরা আবার একটু কথা বুঝি, যে কোনো তাপমাত্রায়, যে কোনো তাপমাত্রায়, ভেরি ইম্পর্ট্যান্ট কথা, যে কোনো তাপমাত্রায়, অর্থাৎ খুব সকালবেলায় সূর্যের তাপ অল্প থাকে, দুপুরে অনেক বেশি থাকে, আবার কোনো দিন বৃষ্টি থাকে, আবার থাকে না, এভাবে তাপমাত্রার বা তাপের ভেরিয়েশান আছে। তাহলে যে কোনো তাপমাত্রায়, যে কোনো তাপমাত্রায় তরলের উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়াকে বাষ্পায়ন বলে। এই বাষ্পায়ন কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে, সেটা আমাদের একটু জানতে হবে। এই বাষ্পায়নটা আমাদের নির্ভর করে, বাষ্পায়ন আমাদের নির্ভর করে, যেমন তোমরা দেখবে যদি এক্সপেরিমেন্ট করতে চাও, একটা পাত্রের ভিতরে পানি নেবে, ওই মুখটা যদি খুব ছোট হয় তাহলে ওইটা টোটালটা বাষ্পায়ন হতে অনেক সময় লাগে। কিন্তু যদি ওই পানিটুকু একটা বড় পাত্রে রাখো তাহলে তাড়াতাড়ি, তার মানে ক্ষেত্রফল, সারফেসের ক্ষেত্রফল যত বেশি হবে তাহলে বাষ্পায়ন তাড়াতাড়ি হবে। অর্থাৎ বাষ্পায়ন এটা ডিপেন্ড করে কয়েকটা বিষয়ের উপর। তো সেই যে কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে আমি তোমাদের একটু বলে দিই। তোমাদের বইয়ের, তোমরা দেখবে তোমাদের বইয়ের এই বাষ্পায়নটা তোমাদের বইয়ের আছে হলো 179 পেজ, 179 পেজে বাষ্পায়ন আছে। তাহলে বাষ্পায়ন হলো স্পেসের ক্ষেত্রফল। তারপর তরলের প্রকৃতি। তরলের প্রকৃতি বলতে বোঝাইছে সেটা হলো যে কিছু পদার্থ আছে যেগুলো উদ্বায়ী পদার্থ, মানে যেগুলো খুব তাড়াতাড়ি ভেপার হয়ে যায়। আর একটা আছে যে বাতাসের প্রবাহ, তারপর বাতাসের চাপ, এই সব এলিমেন্টের উপর ডিপেন্ড করে বাষ্পায়ন। নেক্সট আমরা আর একটা বিষয়, যে বিষয়ে কথা বলেছিলাম, ক্যালোরিমিতির মূলনীতি, তোমাদের বইয়ের 180 পেজে আছে। তোমাদের 9-10 ফিজিক্স বইয়ের 180 পেজে আছে ক্যালোরিমিতির মূলনীতি। তোমরা এটা দেখবে এবং এখানেও একটা অঙ্ক করে দেওয়া আছে উদাহরণে। নেক্সট আমরা আসি গলনাঙ্কের উপর চাপের প্রভাব। গলনাঙ্কের উপর চাপের প্রভাব তোমাদের বইয়ের 183 পেজে আছে। 183 পেজে আছে গলনাঙ্কের উপর চাপের প্রভাব। গলনাঙ্কের উপর চাপের প্রভাব। আমাদের টাইম আসলে কত আমি ঠিক জানি না, দেখি একটু। আরও 2-4 মিনিট আছে, একটু দেখি আমি গলনাঙ্কের উপর চাপের প্রভাব একটু বোঝাতে পারি কিনা। এটা খুব আমরা প্রাত্যহিক জীবনে এক্সপেরিমেন্টটা করতে পারবো। একটা বরফের টুকরা নেব, একটা বরফের টুকরা নিয়ে, এটা একটা বরফের টুকরা, এই বরফের টুকরার উপরে, এই বরফের টুকরাটা আমরা একটা পিঁড়ির উপরে বসাবো। এই বরফের টুকরা আমরা একটা পিঁড়ির উপর বসাবো।
বরফের টুকরা ধরে নাও, এটা একটা বরফের টুকরা ধরে নাও। এই বরফের টুকরাটা লাগবে না, এই বরফের টুকরাটা দাও। এই এটা বরফের টুকরা, এই পিঁড়ির উপরে একটা বরফের টুকরা দিলাম। তো বরফের টুকরা দেওয়ার পর এই বরফের টুকরার দুই পাশে এর উপর দিয়ে একটা তার দেব, তার দিয়েই তারের দুই পাশে ওজন লাগাবো। অর্থাৎ এটা যদি একটা বরফের টুকরা হয়, এটা যদি একটা বরফের টুকরা হয়, ধরে নাও, কনসিডার করো যে এটা একটা বরফের টুকরা। তো এই বরফের টুকরার উপরে একটা তার দেব, এই তারের দুই পাশে ওজন লাগাবো। তাহলে একটা বরফের টুকরা, এই বরফের টুকরার উপরে, এটা যদি একটা বরফের টুকরা হয়, এর উপরে একটা তার, এই তারের দুই পাশে ওজন লাগাবো। তো ওজন লাগালে এই তারটা কি হবে, বরফের টুকরার উপরে চাপ দেবে। ঠিক এক্স্যাক্টলি যেখানে চাপ দেবে ওইখানে গলনাঙ্ক কমে যাবে, কমে গেলে ওটা পানি হয়ে যাবে, পানি হয়ে গেলে তারটা ভিতরে ঢুকে যাবে। আবার যেখানে চাপ দেবে সেখানে পানি হয়ে যাবে, আবার উপরের অংশ জোড়া লেগে যাবে। এখন আসলে পুনঃশীলী ভবন কি এই কথাটা বলে নিই। চাপ দিলে কঠিন পদার্থ গলে যায়, চাপ প্রত্যাহার করলে আবার কঠিন হয়ে যায়। চাপ দিলে কঠিন পদার্থ গলে যায়, চাপ প্রত্যাহার করলে আবার কঠিন হয়ে যায়। চাপ দিলে কঠিন পদার্থ গলে যায়, চাপ প্রত্যাহার করলে আবার কঠিন হয়ে যায়। তাহলে এটাই ছিল, ধরো একটা বরফ, এই বরফের টুকরার উপরে একটা তার দিলাম, এই তারের এই পাশে ওজন দিলাম, এই পাশে ওজন দিলাম, আমি কিন্তু তাপ দিচ্ছি না। তাহলে একটা বরফের টুকরা আমি এপাশেও ওজন ঝুলিয়ে দিলাম, তার দিয়ে এপাশেও ওজন ঝুলিয়ে দিলাম। এই তারটা বরফের ঠিক এক্স্যাক্টলি যে জায়গায় চাপ দেবে, ওই চাপের কারণে ওইখানের গলনাঙ্ক কমে যায়, বরফের ওই অংশটুকু পানি হয়ে যায়, তাহলে তারটা ভিতরে ঢুকে যায়। আবার যে জায়গায় চাপ দেবে ওই জায়গায় পানি হয়ে তারটা ভিতরে ঢুকে যায়। এক পর্যায়ে দেখা যাবে যে তারটা কেটে, বরফ কেটে বাইরে চলে আসছে, আবার বরফ জোড়া লেগে গেছে। কারণ চাপ দিলে কঠিন পদার্থ গলে যায়, চাপ প্রত্যাহার করলে আবার পূর্বের অবস্থায় ফিরে যায়, তাকে পুনঃশীলী ভবন বলে। তাহলে পুনঃশীলী ভবনটা হচ্ছে যে চাপ দিলে কঠিন পদার্থ গলে যায়, চাপ প্রত্যাহার করলে আবার কঠিন অবস্থায় ফিরে যায়, সেটাই হলো পুনঃশীলী ভবন। আর এর হলো বাস্তব উদাহরণ, একটা বরফের খণ্ড, ওই বরফের খণ্ডটা একটা পিঁড়ির উপরে বসিয়ে তার উপরে একটা তার দিয়ে দুই পাশে ওজন ঝুলিয়ে দিলে দেখা যাবে যে যে জায়গায় চাপ দিচ্ছে সে জায়গায় সাথে সাথে গলনাঙ্ক কমে যায়, পানি হচ্ছে, আবার তারটা ভিতরে ঢুকে যাচ্ছে। তাহলে আমার মনে হয় তোমরা পুনঃশীলী ভবনটা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমি আজ তোমাদের যা যা পড়ালাম, আমি আবার একটু তোমাদের ফ্রম দ্য ইনিশিয়াল আমি যা যা একটু আলোচনা করলাম। আমি প্রথমেই তোমাদের আলোচনা করেছিলাম আলফা বিটা গামা। আলফা হলো দৈর্ঘ্য প্রসারাঙ্ক, ক্ষেত্র প্রসারাঙ্ক, আয়তন প্রসারাঙ্ক। আমি আলফা একটা অঙ্ক করেছিলাম L2 - L1 ডিভাইডেড বাই L1 θ2 - θ1। আমি আর একটা অঙ্ক করেছিলাম তোমাদের, এরকম একটা চিত্রের একটা অঙ্ক করেছি। তাহলে এটা -10 ডিগ্রি সেন্টিগ্রেডের 0.1 কেজি বরফ, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, এটা 0 ডিগ্রির বরফ, এটা 0 ডিগ্রির পানি, 0 ডিগ্রির পানি, এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্প, ফুটন্ত পানি, এটা হলো ফুটন্ত পানি, আর এটা হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্প। তাহলে আমি এটা বলেছিলাম, দেখো যে এটা মাইনাস থেকে 0-তে যাবে, এমএস ডেল্টাটা 0 থেকে 0-তে যাবে, তাপমাত্রার পরিবর্তন নাই, সুপ্ত তাপ MLF। এই 0 থেকে আবার 100 পানি তাপমাত্রার পরিবর্তন আছে, এমএস ডেল্টাটা। আবার 100 পানি, ফুটন্ত পানি, 100 ভেপার, তাহলে এটার তাপমাত্রার পরিবর্তন নেই। তাহলে এটা হবে হলো MLV, ল্যাটেন্ট হিট অফ ভেপার, বাষ্পীভবনের সুপ্ত তাপ ইন্টু ভর। তাহলে এটা হবে হলো Q1, এটা হবে Q2, এটা হবে Q3, এটা হবে Q4, যা আমি আগে দেখাইছি। এটা আমি আলোচনা করলাম। নেক্সট আমি আলোচনা করেছি তোমাদের সাথে, আলোচনা করলাম, এরপর আলোচনা করেছি সেটা হলো যে
তোমাদের সাথে আলোচনা করলাম বাষ্পীভবন বা বাষ্পায়ন, পুনঃশীলী ভবন, এগুলো আমি আলোচনা করেছি। তো তোমাদের সাথে আগামীকালও ক্লাস আছে। তোমাদের যদি আরও কারো কোনো সমস্যা থাকে তো আমি চেষ্টা করব আগামীকাল করার জন্য। তোমরা সবাই ভালো থাকো, আসলে সময় নেই। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকো, ধন্যবাদ।